আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। পরিস্থিতির অবনতির আগেই এগিয়ে আসতে হবে সবাইকে, সময় টিভিকে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। রাজধানীতে লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, কালো পতাকা মিছিল। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন বিদেশে বসে গুপ্ত হত্যার নির্দেশ দিচ্ছেন বেগম জিয়া। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী। লন্ডনে সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, 20 জন আহত। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি মিজানুর রহমান খবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন বিদেশে বসে গুপ্ত হত্যার নির্দেশ দিচ্ছেন বেগম জিয়া। দেশে যখন ছিলেন তখনও জনগণের শান্তি সহ্য হচ্ছিল না বলে চালিয়েছিলেন আগুন সন্ত্রাস আর পেট্রোল বোমার রাজনীতি। জেল হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, 5 জানুয়ারি ডাকা অবরোধ এখনো প্রত্যাহার করেননি বিএনপি নেত্রী, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবেই সে অবরোধ প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এরপর তিনি গেছেন এখন বিদেশে। আর বিদেশে যে এখন ষড়যন্ত্র কি, এদেশে বিদেশিদের হত্যা করতে হবে, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এখন তিনি গুপ্ত হত্যায় নেমেছেন। এই গুপ্ত হত্যায় আওয়ামী লীগের নেতা কর্মী, এমনকি লেখক, প্রকাশক, বিদেশি সকলের উপরে গুপ্ত হত্যা। এবং যখনই তদন্ত করে ধরা পড়ছে এই খুনিদের পরিচয় কি, যাদের কি ধরা পড়ছে দেখা যাচ্ছে তারা ছাত্র জীবনে ছাত্র শিবির অথবা বিএনপি ছাত্র দল করতো বা বিএনপি করতো। যখনই মানুষ একটু স্বস্তি পাচ্ছে, যখনই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, যখনই এদেশে একটা সম্ভাবনা সামনের দিকে দ্রুত গতিতে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তখনই এই হত্যাকাণ্ড শুরু করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগামীতে বাংলাদেশের একটি মানুষও যেন এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়, সেটাই এই মুহূর্তে একমাত্র চাওয়া। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় সময় সংবাদ কেমনটাই জানিয়েছেন লালমাটিয়ায় হামলার শিকার শুদ্ধস্বরের কর্ণধার প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এদিকে বর্বরী হামলার সাথে জড়িত সবাইকে শিগগিরই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ঢাকা মেডিকেলে আহত প্রকাশক ও ব্লগারদের দেখতে গিয়ে তিনি একথা জানান। মাথা ও মুখমণ্ডলের প্রায় সবটুকু ব্যান্ডেজ করা, প্রচন্ড শারীরিক কষ্ট নিয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। লালমাটিয়ার সে হামলার কথা যেন কিছুতেই মনে করতে চান না শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। আমি এখনো বুঝতে পারতেছি না কিরকম ফিল করতেছি। মাথায় প্রচন্ড চাপ, যন্ত্রণা, শরীরে ব্যথা আছে। আমার হাজবেন্ডের 2 জন বন্ধু ওর কাছে আসছিলেন, ওকে বাঁচাতে যেয়ে আজকে তারাও ইনজুর্ড। আমরা আমাদের সবাই নিরাপত্তা চাই, আমরা তো কারো কোনো ক্ষতি করি না। এর আগে কেবিনে চিকিৎসাধীন গুরুতর আহত 3 প্রকাশক ও ব্লগারকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় মারাত্মক আহত তারেক, রণদীপম বসু ও টুটুলের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। কোনো ধর্মেই কারো উপর হামলা সমর্থন করে না বলে জানান মোহাম্মদ নাসিম। অন্যদিকে আহত 3 জনকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান হাসপাতালের পরিচালক। প্রশাসনের কঠোরভাবে আর নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী খুনিদেরকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুতই এই সমস্ত হত্যাকারী বা পৃষ্ঠপোষকদেরকে আইনে সুপর্দ করা হবে। তারেকের ব্যাপারেও একই কথা, ইনজুরিটা থেকে ভালো, কিন্তু ওনার
একটা বুলেট আছে, আপনারা জানেন এই বুলেটটা আমরা অবজার্ভ করছি, এটা যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে ওইটাও অপারেশন করে বের করতে হবে। আশা করতে পারে যে 3 জনই ভালো হয়ে উঠবেন। মারাত্মক জখম হওয়া তারেককে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাগৃতির প্রকাশক দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনের কার্যালয়ে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। দীপন হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। অন্যদিকে চিকিৎসাধীন থাকায় হাসপাতালে এসে শুদ্ধস্বরের কর্ণধার টুটুলে মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিকে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সময় সংবাদকে জানিয়েছেন, লালমাটিয়ার যে ভবনে শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার টুটুল ও 2 লেখক আক্রান্ত হয়েছেন তার কেয়ারটেকার আলামিনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বেলা 12টার দিকে জাগৃতির কর্ণধার দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে এজাহার লেখা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুত্র শোকে কাতর এই অধ্যাপক ছেলের বিচার চান না মন্তব্য করে আলোড়ন তোলেন। এজাহার লেখার পর আইনের আশ্রয় নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন, জানালেন মামলার বাদী হবেন পুত্রবধূ ডাক্তার রাজিয়া সুলতানা জলি। আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যার কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব। 2:15 দিকে দীপন সাহেবের নিচে ডাক্তার রাজিয়া রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এদিকে গত 30 মার্চ তেজগাঁও বেগুনবাড়িতে খুন হওয়া ব্লগার ওয়াসিকুর রহমান বাবুর উপর হামলাকারী আর শনিবার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলাকারীদের বয়স কাছাকাছি হওয়ায় 2 ঘটনা একই গোষ্ঠী ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের হাতে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের ছবি আটক হওয়া বাড়ির কেয়ারটেকার আলামিনকে দেখিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা পেয়েছি, আমরা সেগুলো রেকর্ড করে রেখেছি। আমরা কিছু ছবি আমাদের কাছে এসছে, তো আমরা এগুলি ম্যাচ করে দেখছি। যে এখনই বলবো না যে মিলে গেছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটাকে একটা সফল পর্যায়ে নেওয়ার জন্য। এই হত্যা প্রচেষ্টাটি যারা চালিয়েছে এবং ওই হত্যাকাণ্ডটি যারা সংগঠিত করেছিল বয়সের বিবেচনায় হয়তো কাছাকাছি, কিন্তু তারাই করেছে বা তার সহযোগী করেছে এমন কোনো অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই। এদিকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে 3 জনকে আহত করার ঘটনায় মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার বাদী শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুল আহত হয়ে চিকিৎসাধীন থাকায় পুলিশ হাসপাতালে গিয়ে মামলা নিয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রকাশক দীপন হত্যায় উগ্রবাদীরা প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও পরোক্ষভাবে সরকারের দায়িত্বহীনতাই এই ঘটনার পেছনে মদত হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। এ হত্যার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে সারা দেশে আধাবেলা কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। শফিক মোহাম্মদকে সঙ্গে নিয়ে রিপোর্ট রামিম হাসানের। বিচার চাই না, শুভবুদ্ধির উদয় হোক। সন্তানহারা বাবার এই আকুতিই যেন প্রতিবাদের আরেক অধ্যায়। দীপন হত্যার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের আগে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের প্রতিকারহীন আচরণের কারণেই সাম্প্রতিককালে এসব ঘটনা বারবার ঘটছে। পুলিশ বারবার হুমকি দিচ্ছে কিন্তু ব্লগারদের এই বলে যে আপনারা কোনো কিছু দেখবেন না। তারা কিন্তু বাসের কেল্লা বা জঙ্গি যারা ব্লগ করছে তাদেরকে কিন্তু কখনো কিছু বলেন নাই। শুধু তাই নয়, তারা বলছে মামলা হয়নি, পুলিশ মামলা করবে। কেন পিতাকে বা আক্রান্তদের মামলা করতে হবে, কেন পুলিশ করতে পারবে না, এটিও কিন্তু খতিয়ে দেখার সময় হয়েছে। তারা বলেন, সরকারের বিভিন্ন মহলের দায়িত্বহীন মন্তব্য শুধুমাত্র খুনিদেরকে উৎসাহিতই করছে না, হতাশ করছে বিচার প্রার্থীদের। আমাদের আজকে রাজনীতিবিদরা আজকে কত অসংবেদনশীল হয়ে পড়েছেন, এবং সেটাই আমরা দেখলাম আওয়ামী লীগের যিনি মুখপাত্র জনাব হানিফের বক্তব্যে। বক্তব্য বিবৃতিগুলো এতটাই হতাশাজনক যে যেগুলো শুধুমাত্র হত্যাকাণ্ডকে উৎসাহিত করছে না, বরং হত্যার পর যে পরিবারগুলো সেগুলোকে পর্যন্ত একটা বিষণ্ণতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের অভিযোগ, এসব ঘটনার ফলে সমাজে বাড়ছে নিরাপত্তাহীনতা। আজকে যার উপর হামলা হয়েছে কালকে আমার উপর হবে, পরশুদিন আপনার উপর হবে। সো আমরা মনে করি সরকারের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এদিকে হত্যা ও
তেজগাঁও হামলার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন লেখক ও প্রকাশকরা। নিরাপত্তা দাবি করে বাংলাবাজার থেকে মিছিল নিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রথম লেখক হলো, ব্লগার হলো, তারপর প্রকাশক হলো। এবার তো যে পাঠক বইটা নিবে, সে কেন বইটা নিল, বইটা কেন কিনলো, কেন পড়লো, তার উপরে কিন্তু আঘাত আসতে পারে। এখন আমাদের সময় প্রতিবাদ করা। এছাড়া সারা দেশে সব বইয়ের দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয় সমিতির পক্ষ থেকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাগৃতির কর্ণধার দীপন হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন তার স্ত্রী। দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলন জোরদারে তৃণমূল থেকে দলের কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেন বেগম জিয়া। একবার যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে, আপনারা করেন কিসের জন্য যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য। জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। পাকিস্তানিরা আমাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য, সেই জন্য প্রয়োজন কি? বৈষম্য দূর করা এবং জাতীয় ঐক্য। এখন ভেদাভেদ ভুলে যেতে হবে। এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে। এখন রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে, লেডি হিটলার। এখন কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সৈন্য সামন্ত যারা আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছেন, তারা সেইভাবে কাজ করছে। বিএনপিকে কোন রকম নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। বাংলার সময়ে আরো থাকছে। চট্টগ্রামে আবাসিক সহ প্রতিটি ভবনে ক্যামেরা লাগানোর নির্দেশ পুলিশের। রাস্তামুখী ক্যামেরা রাখা বাধ্যতামূলক। ব্লগার ও প্রকাশক হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মশাল মিছিল শুরু হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মশাল মিছিল হচ্ছে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই দুই যুদ্ধাপরাধীর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে সাকার পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। রিপোর্ট আফজাল হোসেনের। ৭১ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী। দুটি রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। যদিও এরই মধ্যে সাকার আইনজীবীরা 5 জন পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেয়ার আবেদন জানান।
সাকার এই আবেদন খারিজ করে দিয়ে এবং মুজাহিদের সময় আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিভিউ পিটিশনে কয়েকজন সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য যে প্রার্থনা করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং আগামী 17 নভেম্বর তার মামলার শুনানির তারিখ স্থির হয়েছে। আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন নির্ধারিত দিনে শুনানি শুরু হবে। তবে অভিযোগ করেন মুজাহিদের এক আইনজীবীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির। ডিফেন্স কাউন্সিলদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় একটা মামলা মুলতবির ক্ষেত্রে, তাহলে সেই অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী হয়। দ্যাট অ্যামাউন্টস টু অবস্ট্রাক্টিং দি কোর্স অফ জাস্টিস। কেউকে যদি অহেতুক পুলিশ হ্যারাস্ট করে তাহলে তো তিনি অ্যান্টিসিপেটরি বেলই নিতে পারেন, কিন্তু কোনো জামিন নেননি, কাজেই তার এই ধরনের দরখাস্তের কোনো সারবত্তা নেই। এদিকে সাকা এবং মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়া কাদের সিদ্দিকের মনোনয়নপত্র গ্রহণ সংক্রান্ত রুল 31 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 21 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন হাইকোর্ট। 26 অক্টোবর কাদের সিদ্দিকের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 10 নভেম্বরের মধ্যে টাঙ্গাইল 4 আসনে উপনির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে ফাইনাল চূড়ান্ত শুনানি করার জন্য তারা হাইকোর্টে পাঠিয়েছেন এবং এর মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত যেটা করেছিলেন আগে সেই প্রক্রিয়াটাও বহাল রেখেছেন। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে রেফারির কাজ। রেফারি যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে যায় তার নিরপেক্ষতা থাকে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাটহাজারী থানার ওসি সহ অন্তত 20 জন আহত হন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে 2টি পাইপগান ও 100 রামদা উদ্ধার করেছে পুলিশ। এ সময় 30 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে অবস্থান নেয়। দুপক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 থেকে 12 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পাথরের আঘাতে হাটহাজারীর ওসি আহত হন। এ ঘটনায় দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে। ছাত্রলীগের যে দাঁড়ানোকে কেন্দ্র নিয়ে অবস্থানকে কেন্দ্র নিয়ে তারা এখানে উস্কানিমূলক ইয়া করছে, ধাক্কি করছে, পেশেন্টকে উদ্দেশ্য করে ইট পার্কেল করছে, ইট হুবাইকে উদ্দেশ্য করে। আজমান আসির গ্রুপের নামধারী কিছু শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী আমাদের ছাত্রলীগের উপরে, বঙ্গবন্ধু আদর্শের উপরে, বঙ্গবন্ধু স্লোগানের উপরে, জয় বাংলা স্লোগানের উপরে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরগুলো তারা করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের যা করার আমি আমাদের এই যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের আলাপ করে আমি নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি করে তদন্তের রিপোর্ট সাপেক্ষে যারা আজকের ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিচার ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিকেল 5টার মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। এছাড়া আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আশুতোষ সাহা এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে ছাত্রলীগ নেতা পাভেল সমর্থকের সঙ্গে মোখলেস সমর্থকের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এই বিষয়ে পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকদিন বন্ধ কাটানোর পরে মাত্র ক্যাম্পাসে আসলাম। অনেকের পরীক্ষা চলতেছিল, অনেকের পরীক্ষা আটকা যাবে,
তারপরে এভাবে যদি বন্ধ চলতে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সেশন জট হয়ে যাবে। শহরে যাচ্ছে মানে শহর কেউ টিউশনি করে ওটা ক্ষতি হচ্ছে, এখন বাসা যেতে হচ্ছে পুরো 1 মাস মানে পুরো লস। দুই পক্ষের মধ্যে হঠাৎ করে মানে সংঘর্ষ বাধে, আমরা সেখানে দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করার চেষ্টা করি। এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে তখন আমরা লাঠিচার্জ করি, এরপরে আপনার ফাঁকা গুলি করি। আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের বাসে করে শহরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং ছাত্রীদেরকেও আগামীকালকে পৌঁছে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে পৌরসভার নির্বাচন শেষ করার পাশাপাশি 2 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে সিটি মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এগুলির মধ্যে অনেক নির্বাচনই আমাদের ডিসেম্বর মাসে করার কথা ওই সময় আসলে, তো ডিসেম্বরের মধ্যে আমরা এই নির্বাচনগুলি করার জন্য উদ্যোগ নিয়েছি। সেজন্য আমরা এই ড্রাইভটা দিচ্ছি যাতে করে স্মার্ট কার্ডের মধ্যে এই ভুলগুলি না থাকে। 30 তারিখের মধ্যে যারা দিয়েছেন এগুলিকে সব আমরা সংশোধন করে নিব, যেগুলি সংশোধনযোগ্য, আর তারপরেও যারা দিবেন তাদেরটাও আমরা কনসিডার করব। ব্লগার ও প্রকাশক হত্যাকারীদের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব তাদের নিজেদেরই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন তুলসী রানীকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এরকম ঘটনা ঘটবার পরও যখন অপরাধীদের ধরা হচ্ছে না বা চিহ্নিত করা হচ্ছে না, তখন জনগণের মনে এই সন্দেহটি জায়গাটা অস্বাভাবিক নয় যে প্রশাসনের মধ্যেও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এমন কোন দুষ্ট চক্র লুকিয়ে আছে কিনা যারা এই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এই সন্দেহ অমূলক, এটি প্রমাণ করবার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। লেখক এবং প্রকাশকদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। এছাড়া বইয়ের দোকানগুলো অর্থ দিবস বন্ধ রাখা হয়। বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে বই বেচা কেনা বন্ধ রাখা হয়। এ সময় বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা যায়। এদিকে ময়মনসিংহে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে লাইব্রেরি বন্ধ রেখে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে একটি মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এছাড়া দিনাজপুর, শরীয়তপুর, বরগুনা, কুমিল্লা ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে বই বিক্রি বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এদিকে চট্টগ্রামে অপরাধ দমনের পাশাপাশি অপরাধী শনাক্তে প্রতিটি আবাসিক এলাকা, বহুতল ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে পুলিশ। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে নানা নির্দেশনা সম্বলিত চিঠিও দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ক্যামেরা অবশ্যই রাস্তামুখী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কমলদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মাজারে জোড়াখুন, ব্যাংকের অভ্যন্তরে নাইট গার্ডকে হত্যা সহ বড় ধরনের কয়েকটি অপরাধের রহস্য উন্মোচনে বড় ধরনের ভূমিকা রেখেছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত এবং পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়েছে। আর ঢাকায় বিদেশি এবং প্রকাশককে হত্যার পর বন্দরনগরীতে বড় ধরনের নাশকতা প্রতিরোধে সিসি ক্যামেরার উপরে ভরসা করতে হচ্ছে পুলিশকে। বহুতল ভবন মালিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে তারা যাতে তাদের প্রতিষ্ঠানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করেন। সেটা করলে আমাদের সম্পূর্ণ মহানগরী এলাকা আমাদের নিরাপত্তার আওতাধীন চলে আসবে। নগরীর সবগুলো আবাসিক এলাকা, বহুতল ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিজেদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগাতে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। তাদের বলতেছি অতি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি ক্যামেরার যে রেকর্ডিং আছে ওখান থেকে ফুটেজ নিয়ে আমরা অপরাধীকে শনাক্ত করে যে ঘটনা ঘটে ওই ঘটনাটাকে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। পুলিশের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বহুতল ভবনে স্থাপিত ক্যামেরার মধ্যে একটি অবশ্যই রাস্তামুখী হতে হবে। সিসি ক্যামেরার যে রাস্তামুখী যদি হয় তাহলে মিনিমাম ওই রাস্তাটা কভার হচ্ছে সেই সিসি ক্যামেরা দিয়ে। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় আবাসিক এলাকা রয়েছে অন্তত 200। এছাড়া বহুতল ভবনের সংখ্যা 5000-এর বেশি। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে গত 2 বছর আগে নগরীর 21টি গুরুত্বপূর্ণ মোড়ে 55টি ক্যামেরা লাগানো হয়েছে।
হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে এক সপ্তাহের এইমাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার 2 আসামির জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে 16 নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিউল আলম এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে মামলার আসামি বিপ্লব ও হুমায়ুন কবির হীরাকে আদালতে হাজির করা হয়। এ সময় জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। দুপক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। গত 3 অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি। রাঙামাটিতে গ্রেপ্তারকৃত আরাকান আর্মির নেতা ডাক্তার রেনিনসো ও অন্য দুজনের পরবর্তী হাজিরার দিন 18 নভেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসেন এই আদেশ দেন। এর আগে দুপুরে ডাক্তার রেনিনসো ও আরাকান আর্মির সদস্য ইয়ান রাখাইন এবং বাড়ির 2 কেয়ারটেকারকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। কিন্তু সরকার ও আসামি পক্ষের কোনো আবেদন না থাকায় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 14 অক্টোবর ধরে রাজস্থলী উপজেলার ইসলামপুরের নিজ বাসভবনে থেকেই আরাকান আর্মির কাজ পরিচালনার অভিযোগে ডাক্তার রেনিনসোকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বিজ্ঞ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন আলী মহোদয় আদালতে তাকে হাজির করা হয়। আজকে ধার্য তারিখ ছিল, পরবর্তী ধার্য তারিখ 18/11/2015। নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায় 2014 সালের 16 জানুয়ারি একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কলম ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ফজলের রহমান ফনুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে 18 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন আদালত। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ঝিনাইদহে মা ও মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব জানায় ঝিনাইদহ যশোর সড়কের কড়াইতলায় টহলের সময় ভোররাতে ওই সড়কে 3 মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়, কিন্তু তারা মোটরসাইকেলের গতি না কমিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তি গত 20 অক্টোবর কালীগঞ্জে বাড়িতে পেট্রোল দিয়ে মা মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল শেখ বলে জানায় র্যাব। এদিকে গাজীপুরে গুলিতে রফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাব আরও জানায় গতরাতে জেলার ন্যাশনাল পার্কের কাছে কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী যুবক অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে রফিকুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। নিহত রফিকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র্যাব দাবি করেছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের 20 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনাকারী অভিযোগে আলাদা অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় গতরাতে ঝিনাইদহ শহরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের 15 নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক কাগজপত্র জব্দ করে পুলিশ। আটককৃতদের নামে থানায় নাশকতার মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়া ও নওগাঁয় অভিযান চালিয়ে জামায়াতের 5 নেতাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি দেশব্যাপী নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে তাদেরকে আটক করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব অল সোল ডে উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রিশরাত। আপনি যেটা বলছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অল সোলস ডে আজ
মূলত নভেম্বর মাসের 2 তারিখ এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে। তারা বলছেন তাদের যে আত্মা, যাদের নিকট আত্মীয় রয়েছেন যারা মারা গিয়েছেন আগে, তাদের আত্মার সদ্গতি কামনা করে মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরই চট্টগ্রামে যে পাথরঘাটা গির্জা রয়েছে সেই গির্জাতেই মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সন্ধ্যায় চলে প্রার্থনা পর্ব এবং প্রার্থনা পরপরই তাদের যে নিকট আত্মীয় বা আত্মীয় রয়েছেন, আত্মীয়দের যে কবর রয়েছে সেই সমাধিস্থলে তারা মোমবাতি প্রজ্বলন করেন। আর প্রতি বছর মূলত তারা বলেন যে যেহেতু তাদের আত্মার সদ্গতি কামনা করে মূলত অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে। কিছুক্ষণ আগে প্রার্থনা পর্ব শেষ করেছেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের খ্রিস্টান ধর্ম প্রদেশের যে যাজক যিনি রয়েছেন বিশপ মজেস কস্তা। তিনি প্রার্থনাতে বলেছেন মূলত ঈশ্বরের সন্তান হিসেবে সবাই এই পৃথিবীতে আগমন করেন এবং ঈশ্বরের সন্তান হিসেবে তারা আবার সেই স্বর্গলোকে ফিরে যান, অথবা ভগবানের কাছে ফিরে যান। সে মূলত যারা ঈশ্বরের সন্তান হিসেবে একসময় পৃথিবীতে এসেছিল, আজ তারা নেই, তাদের যে আত্মা রয়েছে সে আত্মার যেন সদ্গতি হয়, সে আত্মা যেন ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, সেই বিষয়টি মূলত তিনি তুলে ধরেন। এবং এছাড়া যেটি বিষয়টা বলা হচ্ছে যারা নিকট আত্মীয় রয়েছে, নিকট আত্মীয়দের যাতে আত্মার সদ্গতি কামনা করার জন্য সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হন। এবং তারা বলেন যে আত্মীয়তা চলে গেছে, কিন্তু আর বাকি যে নিকট আত্মীয় রয়েছেন তারা যাতে আত্মার বন্ধনে একত্রিত হতে পারেন, সেই তাদের এই আজকের এই অনুষ্ঠানটি মূলত সেই মর্মবাণীটি প্রচার করা হয়েছে। আমরা দেখেছি পাথরঘাটা গির্জায় কিন্তু বিকেলের পর থেকে হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের এখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পর তারা তাদের যে নিকট আত্মীয় রয়েছে তাদের যে সমাধিগুলো রয়েছে সেখানে তারা মোমবাতি প্রজ্বলন করেন এবং মোমবাতি প্রজ্বলনের পর তারা এখানে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। এই সমবেত প্রার্থনার মধ্যে কিছুক্ষণ আগে শেষ করেছেন মজেস ডি কস্তা এবং তিনি বলেছেন যেন আমরা পারিবারিক বন্ধন যেন সুদৃঢ় হয় এবং সেটি যেন অটুট থাকে, সেটি যেন সবাই বজায় রাখতে পারে, তিনি সেটি প্রচার করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বরের সন্তান হিসেবে সবাই পৃথিবীতে আসে এবং ঈশ্বরের সন্তান হিসেবে যেন সবাই সততা এবং নির্ভীকতার মধ্যে যেন এই পৃথিবীতে বসবাস করে এবং আবার ঈশ্বরের সন্তান হিসেবে তারা আবার ফিরে যাবে সে পরলোকে। অর্থাৎ সবগুলি যেন ভালোভাবে হয়, অর্থাৎ সবাই যেন সৎভাবে জীবনযাপন করে, তিনি তার মর্ম কথাটি এখানে তুলে ধরেছেন। আমরা দেখেছি কিন্তু বিকেলের পর থেকে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা নগরের বিভিন্ন প্রান্তের মধ্যে তারা এখানে এসে উপস্থিত হন এবং তারা প্রার্থনা সমবেত হয়েছেন। তারা তাদের যে আত্মা, তাদের যে নিকট আত্মীয় রয়েছেন যারা আগে মারা গেছেন, তাদের যে কবর রয়েছে, যে সমাধি পীঠ রয়েছে সেই সমাধিস্থানে তারা এসে প্রার্থনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু বিপুল সংখ্যক প্রার্থনা শেষ করার পর অনেকে ফিরে গেল, কিন্তু অনেকে এখন পর্যন্ত বিপুল সংখ্যক ধর্মাবলম্বী এখন আছেন, প্রার্থনা করছেন। তারা বলছেন তারা মূলত তাদের যেটি সামাজিক যেটি পারিবারিক যে বন্ধন, সেই পারিবারিক বন্ধনটি যেন তারা অটুট রাখতে পারে এবং সেই বন্ধন যারা তারা প্রতি বছরে এসে তাদের নিকট আত্মীয় আত্মার সদ্গতি কামনা করতে পারে, তারা এটি কামনা করছেন। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের পাথরঘাটা যে গির্জা, সেই গির্জার থেকে যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব যে অনুষ্ঠান যে অল সোলস ডে তার সর্বশেষ। ইশরাত। দর্শক, চট্টগ্রামের পাথরঘাটা গির্জা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সাতক্ষীরা মেডিকেল কলেজে 250 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় তাদের আন্দোলন কর্মসূচি। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ব্যানার, ফেস্টুন সহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর 2011 সালের সেপ্টেম্বর মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ চালু করা হয়। তবে অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুরে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকদের ধারণা আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানান রোগ। গত দুদিন অসুস্থ হয়ে ফরিদপুর সদর হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন কয়েকশো ডায়রিয়া আক্রান্ত রোগী। এদের বেশিরভাগই শিশু। এছাড়া প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। তবে পর্যাপ্ত সংখ্যক আসন না থাকায় মেঝেতে অবস্থান নিয়েছেন রোগীরা। এদিকে অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। তবে তারা বলছেন প্রয়োজনীয় চিকিৎসা দিতে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। প্রতি বছর এই সময় যেরকম ডায়রিয়া রোগী আসে এবারও সেভাবে আসছে, যদিও সংখ্যা একটু বেশি। ফরিদপুরে একমাত্র জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর চিকিৎসা হয়, এছাড়া মেডিকেল কলেজ বা শিশু হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হয় না, যার জন্য আমাদের চাপ একটু বেশি। কিন্তু আমাদের জনবল, আমাদের ওষুধপত্র সবই সরবরাহ আছে, এর কোনো ঘাটতি নাই। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আসলে এই যে অবস্থা যেটা হচ্ছে এর অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।
পরিস্থিতির অবনতির আগেই এগিয়ে আসতে হবে সবাইকে, সময় টিভিকে বললেন হামলার শিকার প্রকাশক টুটুল। দেশব্যাপী লেখক ও প্রকাশকদের বিক্ষোভ, সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মশাল মিছিল। দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। লন্ডনের সমাবেশে বক্তব্য রাখলেন বেগম জিয়া, বললেন দেশ পরিচালনা করছে লেডি হিটলার। বিরাজমান পরিস্থিতি থেকে রেহাই পেতে জাতীয় ঐক্যের তাগিদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি 17 নভেম্বর। সাকার পক্ষে 8 জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, 20 জন আহত। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।